হাত দিয়ে পেট চেপে ধরে একটা বিল্ডিং এর ভেতর ঢুকে বাসার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আবির। ব্যথায় প্রচন্ড কষ্ট হচ্ছে তার। পেটে আঘাত করতে পারলেও ছিনতাইকারীরা তার পকেটে থাকা 2 লক্ষ টাকা নিতে পারেনি। ছিনতাইকারীদের ভয়ে আবির কাঁপছে, কারণ তারা আবিরের পিছু লেগেছে, তাই বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। হঠাৎ দরজা খুলে দিল মিলি। মিলিকে না দেখেই আবির তাড়াহুড়ো করে রুমের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মিলি তো অবাক, জানতে চাইল আপনি কে। তখনও আবির এক হাত দিয়ে পেটের ক্ষতস্থান চেপে ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, ভয় পাবেন না, আমি খারাপ মানুষ না, ছিনতাইকারীরা আমাকে আহত করেছে, প্লিজ আমাকে বাঁচান। বলেই আবির সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। মিলি চমকে উঠল, ঠিক কি করবে বুঝতে পারছে না। চিৎকার দিয়ে তার শাশুড়িকে মা মা বলে ডাকতে লাগলো। মিলির চিৎকার শুনে মিলির শাশুড়ি সানজিদা খানম দৌড়ে আসলো। দরজার সামনে এসে অপরিচিত একটা লোককে অবস্থায় দেখে তিনিও চমকে উঠল। মিলির কাছে জানতে চাইল, বৌমা এই লোককে। আমি জানি না মা, দরজা ধাক্কা দিচ্ছিল, আমি দরজা খুলতেই ওই দৌড়ে বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল, তারপর সেন্সলেস হয়ে এখানে পড়ে গেল। দেখে তো মনে হয় পেটের উপর আঘাত পড়েছে। এখন কি করব? তুমি দরজার হোল দিয়ে বাহিরে তাকিয়ে দেখবে না কে না কে এসেছে? এখন তো ফেলে দিলে একটা ঝামেলায়। আসলে আম্মা আমি বুঝতে পারিনি কে এই অপরিচিত লোক, কোথা থেকে আসলো, কিভাবে আহত হলো, কিছুই জানি না। এখন কি ডাক্তার ডাকবো নাকি পুলিশকে খবর দিব? আবার কোন ঝামেলায় পড়বো কিছুই তো মাথায় ধরছে না। আচ্ছা বৌমা একটা কাজ করো, হাতে হাতে ধরো, বিছানার উপর নিয়ে যাই, প্রাথমিক ট্রিটমেন্টটা করি, তারপর যা হবার হবে। লোকটাকে তো আগে বাঁচাতে হবে। শাশুড়ি আর বউ আবিরকে ধরে আস্তে আস্তে তুলতে লাগলো। অস্থির হয়ে ড্রয়িং রুমে পায়চারি করছে প্রিয়া, আর মনে মনে বলছে আজ বাসায় আসুক, তারপর বোঝাবো কত ধানে কত চাল হয়। এমন সময় আবিরের ছোট বোন তানিশা এসে বলল, ভাবি তুমি তো অনেক সময় যাবত রেডি হয়ে আছো, মার্কেটে যাবে, তা ভাইয়াকে ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো, তোর ভাইয়ের ফোন বন্ধ। আজকে আমার নেকলেসটা নিয়ে আসার কথা, কিন্তু তার কোনো আসার নামগন্ধ নেই। কেমনটা লাগে বলতো? টেনশন করো না, দেখবি একটু পরে এসে তোমাকে সারপ্রাইজ দিবে। আর সারপ্রাইজ, এত বছর পর একটা নেকলেস বানাতে দিলাম, সেটা মনে হয় আর নিয়ে আসা হবে না। আরে ভাবি হবে হবে, তুমি একটু অপেক্ষা করো, দেখবে ভাইয়া চলে এসেছে। বলেই তানিশা আবার তার রুমের দিকে চলে গেল। প্রিয়ার আগে গড়গড় করতে লাগলো। ওসি মমিনুদ্দিন চেয়ারে হেলান দিয়ে ভাবছে। এমন সময় এসআই সাইফুল এসে সেলুট দিয়ে পাশে দাঁড়িয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছিলাম সাইফুল সাহেব। স্যার আপনাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে। আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমন, আমি এই থানার ওসি, আমি তো নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না। আমাদের থানায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, ছিনতাই চুরি ডাকাতি বেড়ে গেছে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি বাড়িতে বাড়িতে গিয়ে পাহারার ব্যবস্থা করি। না স্যার, আমরা থাকতে আপনি কেন এমনটা করবেন? আপনার লজ্জা থাকলে আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা আপনি বলতে পারতেন না। এক্ষুনি ব্যবস্থা নিন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধমক তো আর আপনাকে খেতে হয় না, প্রতিনিয়ত আমি উপরের চাপে আছি। আমার থানার মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজি, চোর ডাকাতের লিস্ট আছে, সব বের করুন, তারপর সবগুলোকে এক এক করে গ্রেপ্তার করুন। ইয়েস স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বলেই সেলুট দিয়ে সাইফুল ওসি সাহেবের কক্ষ ত্যাগ করলো। ওসি সাহেব মোবাইল ফোন হাতে নিয়ে কাকে যেন কল করতে লাগলো। ঘন্টাখানেক পর আবিরের জ্ঞান ফিরল। চোখ মেলে দেখলো বিছানার পাশে বসে আছে সানজিদা খানম, পাশে দাঁড়িয়ে আছে মিলি। সানজিদা খানম জানতে চাইল, তোমার এখন কেমন লাগছে বাবা? একটু ভালো লাগছে। তোমার কি হয়েছিল? কিভাবে এতটা ক্ষত হলো পেটে? আসলে আমি ছিনতাইকারীদের কবলে পড়েছিলাম, ওরাই আমাকে আঘাত করে আহত করেছে। সানজিদা খানম ও মিলি অবাক হয়ে গেল। সানজিদা খানম বলল, ইন্নালিল্লাহ, শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন। ইদানিংকাল খবরে যেভাবে দেখছি ছিনতাইকারী বেড়েছে, তাদের হাতে অনেক সাধারণ মানুষ আহত নিহত হয়েছে, তাতে নিজের কাছে খুব কষ্ট লাগে। এগুলো কি মানুষ? কিভাবে একটা মানুষকে আর একটা মানুষ এভাবে আহত করে? মিলি বলল, আম্মা আসলে ওরা মানুষ না, ওরা অমানুষ। মানুষ হলে একজন মানুষকে রাস্তার উপর মেরে ফেলতে পারত না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে চিকিৎসা করে সেবা যত্ন করে নতুন জীবন দান করেছেন। আপনাদের ঋণ আমি কখনো শোধ দিতে পারবো না। বাবা ঋণ কিসের? একজন মানুষ হয়ে যদি আর একজন মানুষের উপকার না করতে পারি, তার বিপদে যদি পাশে দাঁড়াতে না পারি, তাহলে মানবিক মানুষ কি করে হবে? আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়? আমার বাসা মিরপুর, আমাকে এখন যেতে হবে। কি বলছো তুমি? এত রাতে তুমি কোথায় যাবে? তোমার শরীর অনেক দুর্বল, প্রচন্ড রক্তপাত হয়েছে, এখন শুয়ে থাকো, সকালে চলে যাবে। কিন্তু আমার মোবাইলটা হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে, আর বাসায় একটা কল করতে হবে, না হলে আমার স্ত্রী টেনশন করবে। বৌমা আমার মোবাইলটা এনে দাও। এমন সময় কলিং বেল বেজে উঠল। আচ্ছা দেখো তো বৌমা, কে আসলো? মিলি গেস্ট রুম থেকে বের হয়ে গেল। মিলি মেইন দরজা খুলতেই মুখ কালো করে বাসার ভিতরে প্রবেশ করলো বাবু। মিলি জানতে চাইলো, কি হয়েছে? মুখ কালো কেন? না কই মুখ কালো, তুমি বলেছিলে আমাকে একটা মোবাইল কিনে দিবে। বাবু পকেট থেকে একটা মোবাইল বের করে মিলির হাতে দিয়ে বলল,
এটা কিছুদিন ব্যবহার করো, তারপর নতুন একটা কিনে দিব। মিলি মোবাইলটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে গেল। খুশি মনে বাবুকে বলল, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। বাবু তার বেডরুমের দিকে চলে গেল। মিলি খুশিতে মোবাইলটা তার শাশুড়িকে দেখানোর জন্য গেস্ট রুমের দিকে চলে গেল। সানজিদা খানম আবিরের সাথে কথা বলছে। এমন সময় মিলি দৌড়ে এসে খুশি মনে শাশুড়ির হাতে মোবাইলটা দিয়ে বলল, আম্মা, আপনার ছেলে আমার জন্য এই মোবাইলটা কিনে নিয়ে এসেছে। কথাটা শুনে সানজিদা খানমও খুশি হয়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলো। এমন সময় আবিরের চোখ পড়ল মোবাইলের উপরে। আবির চমকে উঠল। আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে সানজিদা খানমের হাত থেকে মোবাইলটা নিজের হাতে নিয়ে আবির বলল, এই মোবাইলটা আমার। কথাটি শুনে সানজিদা খানম ও মিলি অবাক হয়ে গেল। সানজিদা খানম বলল, তুমি কি বলছো বাবা, এটা তোমার মোবাইল? হ্যাঁ, এটা আমার মোবাইল। ছিনতাইকারীরা আমার কাছ থেকে মোবাইলটা নিতে পারলেও আমার সাথে থাকা টাকা নিতে পারেনি। এই মোবাইলটা যখন দিতে চাইনি তখনই আমার পেটে মেরেছিল। কি বলছো তুমি? বৌমা, বাবু কি তাহলে কোনো ছিনতাইকারীর কাছ থেকে এই মোবাইলটা কিনে এনেছে? আমি তো বলতে পারি না মা। বাবা, তুমি টেনশন করো না, মোবাইলটা আমার হাতে দাও, আমি আমার ছেলের কাছে জিজ্ঞাসা করি এই মোবাইলটা ও কার কাছ থেকে কিনেছে। তুমি শুয়ে থাকো। বলি শাশুড়ি আর বউ মোবাইলটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবির কিছুটা টেনশনে পড়ে গেল। মনে মনে বলল, তার ছেলে কি সত্যি ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল কিনেছে? বাবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে মা ও স্ত্রীর সামনে এসে দাঁড়ালো। বাবু, এই মোবাইলটা কোথায় পেয়েছিস? মায়ের মুখে এমন কথা শুনে বাবু কিছুটা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান থেকে কিনে এনেছি। তুই কি আমার সাথে সত্য কথা বলছিস? তুই কোনো ছিনতাইকারীর কাছ থেকে মোবাইলটা কিনিসনি তো? কি বলছো মা? আমি ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল কিনবো কেন? কারণ এই মোবাইলের যে মালিক, সেই ছেলেটি বলেছে এই মোবাইলটি তার কাছ থেকে ছিনতাইকারীরা তাকে মেরে আহত করে নিয়ে গেছে। এবার বাবু চমকে উঠল। অবাক হয়ে তার মায়ের দিকে চেয়ে বলল, তুমি সত্যি বলছো মা? এই মোবাইলের মালিককে কোথায় পেলে? ওই ছেলেটি আহত অবস্থায় আমাদের গেস্ট রুমে আছে। এবার তো সত্যি করে বল, মোবাইলটি কোথা থেকে কিনেছিস? যদি ছিনতাইকারীর কাছ থেকে কিনে থাকিস তাহলে ওই অমানুষের বাচ্চাকে পুলিশে ধরিয়ে দিব। কেমন খারাপ মায়ের সন্তান ওই ছেলে, একটা মানুষের পেটে মেরে তারপর মোবাইল কেড়ে নিয়ে যেতে পারে। বাবুদার মায়ের কথা শুনে কিছুটা অস্থির হয়ে উঠল। মা থামো, না জেনে কোনো কথা বলো না। ওই লোকটির বেশি আহত হয়েছে? মিলি বলল, হ্যাঁ, অনেক আহত হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার জন্য টেবিলে খাবার দাও, আমি লোকটাকে একটু দেখে আসি। আর মা, তুমিও যাও, খাবার টেবিলে আমি একটু পরে আসছি। বলেই গেস্ট রুমের দিকে চলে গেল। মিলি ডাইনিং টেবিলের দিকে চলে গেল। বাবুর অস্থিরতা দেখে সানজিদা খানমের মনে কিছু প্রশ্নের উদয় হলো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। গেস্ট রুমের ভেতরে ঢুকতেই বাবুকে দেখে আবির চমকে উঠল। বাবু আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে আবিরের দিকে রহস্যময় ভাবে তাকিয়ে রইল। আবিরের ভয়ে যেন কলিজা শুকিয়ে গেছে। আমতা আমতা করে বলল, আমাকে আপনি মারবেন না, আমার স্ত্রী গর্ভবতী, আমি কাউকে কিছু বলবো না, আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাব। কি আশ্চর্যজনক ব্যাপার, তোকে আমি পারলাম, তোর মোবাইলটা কেড়ে নিলাম, তোর কাছে 2 লক্ষ টাকা আছে, সেই টাকা নিয়ে তুই পালিয়ে গেলি, কিন্তু পালিয়ে কোথায় এসেছিস? আমার বাসায়। আমার স্ত্রী আর আমার মা তোকে সেবা যত্ন করে ভালো করেছে, তারা আমার জন্য যথেষ্ট করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন তুই আমাকে কৃতজ্ঞতা স্বরূপ তোর কাছে থাকা 2 লক্ষ টাকা দিয়ে দে, আর আমার মা ও স্ত্রীকে কিছু না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবি। আবির এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ক্ষমা করুন, আমি টাকা দিতে পারবো না, এই টাকাটা অনেক কষ্ট করে ব্যাংকে রেখেছিলাম, আমার গর্ভবতী স্ত্রীর জন্য একটা নেকলেস বানিয়ে দিব। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তো আমার ছেলেদের খবর দিতে হবে, তোকে মেরে ওরা সকালবেলায় রাস্তার পাশে ফেলে দিবে, সেটাই তো ভালো হবে, তাই না? আপনি দয়া করুন, আপনি এমনটা করবেন না। আপনার স্ত্রী, আপনার মা কত ভালো মহিলা, আপনি এমন মমতাময়ী একজন মায়ের সন্তান হয়ে এতটা নির্দয় হলেন কিভাবে? আপনার স্ত্রী সাদা মনের একজন মানুষ, আপনি এত কুৎসিত কালো মনের অধিকারী হলেন কিভাবে? তোর কাছে এত লেকচার শুনতে চাই না, তাড়াতাড়ি পকেট থেকে টাকাটা বের কর, দয়া করে আপনি আমার এই টাকাটায় হাত দিবেন না। বাবু এবার বিছানার পাশে বসে আবিরের মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে পেটের উপর ক্ষতস্থানে চাপ দিল। আবির ব্যথায় চিৎকার দিতে পারছে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। আর বাবু বলছে, টাকা দিবি নাকি আমি আমার ছেলেদের খবর দিব, বলেই আবার চাপ দিতে লাগলো। এমন সময় বাবুর মাথা বরাবর একটা লাঠি বাড়ি পড়ল। বাবু চিৎকার দিয়ে বিছানার উপর পড়ে গেল। লাঠি হাতে সানজিদা খানম ফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে আছে। বাবু ছটফট করতে করতে বেহুশ হয়ে গেল। আবিরের ভয়ে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল। চিৎকার শুনে মিলি দৌড়ে এসে দেখলো বাবু বেহুশ হয়ে পড়ে আছে আর শাশুড়ির হাতে লাঠি। এমন সময় কলিং বেল বেজে উঠল। বাহিরে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর মোমিনুদ্দিন ও এসআই সাইফুল। প্রিয় ভিউয়ার্স, পাপ কখনো বাপকে ছাড়ে না, এই প্রবাদটা সবসময় প্রমাণিত। এখন কি হবে? একটা ভুল যে সারা জীবনের দুঃখ নিয়ে আসতে পারে, একটা ভুল যে সবকিছু উলট পালট করে দিতে পারে। তার উদাহরণ হলো বাবু। মা বাবা সবসময় চায় তার সন্তান সৎ পথে আয় করুক, কিন্তু বাবুর মা জানতো না বাবু একজন ছিনতাইকারী। মুহূর্তের মধ্যে সবকিছু উলট পালট হয়ে গেল। এখন কি হতে পারে? আপনাদের কি মনে হয়? পুলিশ কি বাবুকে ধরে নিয়ে যাবে নাকি অন্য কিছু? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।